আমার মনে হয় কি একটু পরে মরে গেলে তো আমি এটা করতে পারবো না। ইচ্ছা, এই ছোট্ট ইচ্ছা কি থেকে যাবে? তখন ওই ইচ্ছাটা অনেক বড় হয়ে যায় আমার কাছে। আমার জীবনে কিছুই ভুল না। একটা রেসপেক্টফুল জায়গায় রেখে কিন্তু আমরা ব্রেকআপটা করি। কেন? হয়তো কোথাও দেখা হবে, হয়তো কোথাও দেখা হবে না, কিন্তু কখনো কোথাও ওই নামটা উঠলে এমন একটা কথা আসলে দুম করে ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে উঠে চলে যাব, এরকম না। যেন সহনশীল একটা জায়গায় থাকে। সমস্ত কিছু আসলে দায়ভার আসলে নায়িকাদের উপরে পড়ে, এবং পরিমণের হয়তো কথাই নেই, তার উপরে সবকিছু চাপিয়ে দেওয়া আরামসে হয়ে যাবে। এটা কেন আমি জানি না। প্রায় ২.৫ বছরের বেশি সময় ধরে আলাদা থাকেন পরিমণি ও শরীফুল রাজ। একসময় তাদের ভেতরে অনেক প্রেম ভালোবাসা ছিল, কিন্তু হঠাৎ করেই তারা আলাদা হয়ে যায়। দুজন দুপথে হাঁটতে শুরু করে। তবে ঈদের দিন আর নিজেকে ধরে রাখতে পারল না পরিমণি। ঈদের শুভেচ্ছা আর মনের কিছু কথা বলার জন্য সরাসরি ফোন করলেন শরীফুল রাজকে। চলুন আমরা তাদের কথোপকথনগুলো শুনে আসি। ক্রেভিংটা অনেক যখন হয় কোনো কিছু নিয়ে, তো ওটা আমার মনে হয় কি একটু পরে মরে গেলে তো আমি এটা করতে পারবো না। ইচ্ছা, এই ছোট্ট ইচ্ছা কি থেকে যাবে? তখন ওই ইচ্ছাটা অনেক বড় হয়ে যায় আমার কাছে। তোমার তাহলে মনে হয় যে এই মুহূর্তটি আমার শেষ মুহূর্ত, হয়তো আমি হ্যাঁ, ৫ আমি মিনিট পর প্রত্যেকটা না থাকবো মোমেন্টে না। আমার মনে হয় দিনের মধ্যে প্রত্যেক ঘন্টায় তো আমার ৩-৪ বার মনে পড়ে যে আমি মরে যাবো। ওয়াই? আমি জানি না। বাট এটা এটা একদিক একটা দিয়ে ফোবিয়া ভালো। হয়ে গেছে আমার জন্য। উম বাচ্চা আসার পরে তো বাবুরা যখন আমার জীবনে আসে, আমার ছেলে মানে ১ম যখন আমার ছেলে আসে তখন থেকেই আমার অনেক ফিল হওয়া শুরু করলো। যে আমি কি মরে যাবো? আমি তো বাঁচতে চাই। আরো বেশি বাঁচতে চাই। বাচ্চা নিয়ে তখন আমার অনেক মানে ওই ব্যাপারটা থাকে যে এ বিষয়ে পরিমণি আরও কিছু কথা বলেছেন। চলুন আমরা তার বাকি কথাগুলো শুনে আসি। আমি মরতে চাই না, মরতে চাই না। আসলে আমার মানুষ জ্বর আসলেও মনে হয় কি আমি কি মরে যাবো? আমি কি হাঁচি দিলেও মনে হয় কি আমি মরে যাবো? আমার যদি একটু হাত কেটে যায়, কোনোভাবে যদি নখ কাটতে যেয়ে হাত কেটে যায়, তো আল্লাহ মরে যাবো? গ্যাংরিং হবে? এখান থেকে আমার হাত কেটে ফেলবে? আমার কি ক্যান্সার হবে? উম আমি একটা মানে সিক হয়ে গেলাম একসময়। আমি ডক্টরের সাথে কথা বললাম। তখন বলল যে, উম "এটা আসলে নরমাল না।" আমার আপনি যেভাবে হেসে মনে হলো যে এটা খুবই নরমাল। আমি ফানি ওয়েতে বললাম। সেটা আসলে নরমাল না। আমার মেডিকেশন চলছে এটার উপরে। ও রিয়েলি? হ্যাঁ, যে কেন আমার কি মনে হয় যে লাইক বাবুরা ছাড়া তো আসলে আমার জীবনে কেউ নাই। তো আমি যখন বাবুদের কথা চিন্তা করি, আমি না ওদের পাশে কাউকে দেখতে পাই না। সো আমার আসলে পেট ব্যথাও হওয়া যাবে না। মানে আমি পিরিয়ডের সময় আমার মনে হয় কি যে ৩ দিন আমাকে অনেক সেট থাকতে হবে। আমি ফুড ঠিক করি যে ঠিকঠাক মতো খাবার খাবো, ঠিকঠাক মতো ইয়োগা করবো, ঠিকঠাক মতো টাইমলি ঘুমাবো, টাইমলি উঠবো। মানে ওই ৩ দিন আমার ৪ দিন যেই ব্যাপারটা হয়, এটা তো শুধু মেয়েরা তো আসলে, এখন ছেলেরাও অনেকেই জানে। কারণ এখন তো অনেক ফাস্ট। হ্যাঁ, তখন ওই ব্যাপারটা নিয়েও আমি অনেক সিরিয়াস থাকি। যে কোনোভাবেই আমাকে ১ ঘন্টার জন্য অসুস্থ হওয়া যাবে না। এটা আমি যতবার ভাবি ততবার বেশি অসুস্থ হয়ে যাই। অ্যান্ড দেন আমি চিন্তা করলাম যে না, আমার আসলে কারো কোনো ডক্টরের আসলে হেল্প লাগবে। এটা আমি নিজে, নিজে ঠিক করতে পারবো না। অ্যান্ড দেন আমার মনে হয় এটা দুশ্চিন্তা বেশি করবার হয়েছে কোনো আমার নানু চলে চলে যাওয়ার পরে। যাবার পরে। যে আমার একা মনে হয় ফিলটা দুশ্চিন্তা হওয়ার পরে এটা হয়ে হবার যায়। কোনো কারণ নেই। কারণ নানু কিংবা তোমার পরিবারের সবার দোয়া আছে তোমার সাথে। এবং যেখানে হ্যাঁ। বাচ্চার ইস্যু রিলেটেড। আপনি যদি প্যানিক অ্যাটাকের শিকার হন, এটা খুবই ভয়াবহ একটা জিনিস। পরিমণির কথায় যুক্তি আছে। আমি বলবো পরিমণি ১০০% রাইট। তা তো অবশ্যই। তো কোনো কিছু নিয়ে প্যানিক করাটা ওইটাকে ভিতরে আমি অনেক লালন করে ফেলেছি somehow। তবে তুমি কখনো খুব বেশি অসুস্থ হবে না। এর কারণ হচ্ছে যেটা বলছিলাম দোয়া। এবং সেটা শুধু পরিবারের দোয়া নয়। তুমি এখন একটি ব্যবসায় যুক্ত হয়েছো এবং সেটা হচ্ছে দ্য বডি। এবং সেটি আহ মানে হয় না, অনেকে খাবারের বিজনেস করে, অনেকে হয়তো রিয়েল এস্টেটের বিজনেস করে। তুমি করেছো এমন একটি বিষয় যে মা এবং নবজাতক শিশুদের কিছু প্রোডাক্ট সেখানে পাওয়া যায়, যেগুলো হয়তো একসাথে সবগুলো প্রোডাক্ট পাওয়া যায় এবং সেটা হচ্ছে কি একটা ব্র্যান্ড শপ আরকি। এবং আমার খুব ভালো লেগেছে সেখানে তোমার যে প্রফিটের 5% তুমি অসচ্ছল মায়েদের পেছনে ব্যয় করছো। একদম শুরু থেকেই এটা আমার টার্গেট ছিল। এই দোয়াটার বরকতে কি তুমি ভালো থাকবে না কিন্তু সবসময়? দেখেন দিন শেষে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। আমার সেটা মনে হয় একদম শুরু থেকে। যখন কেউ আমাকে বলে, "তোমার না এত টাকা তুমি কি করছো?" and then আমার মনে হয় যে আসলে আমি কি করছি? তো আমি যেটা করছি এটা তুমি আসলে চোখে দেখবা না।
সেটা আমি জানি আমি কি করছি। এই যে আত্মার শান্তিটা যে আমি নিচ্ছি এটা তুমি আসলে নিতে পারবে না। ওই মানুষটা আসলে কোয়েশ্চেনই করবে। ও আসলে আমার উত্তরটাই নিতে পারবে না। তোমার টাকার কথা আসলো, আমি আরেকটা তথ্য দিই দর্শকদের। হ্যাঁ, প্যান্ডামিকের মধ্যে কিংবা তার কিছুটা আগে পরে হতে পারে, তোমার এক মেইড সার্ভেন্ট ছিল, তোমার একটা হেল্পিং হ্যান্ড। হুম। তার বোধহয় বোনের বিয়ে ছিল, এবং সেই সময় তুমি অস্থির হয়ে গেলে যে তার বোনের বিয়ে, তার টাকা দরকার, এবং তুমি অনেকভাবে জোগাড় করে তাকে তুমি প্রায় 6.5 লাখ টাকা কিংবা 6 লাখ টাকা তুমি তাকে দিয়েছিলে। হ্যাঁ, আপনি কেন এগুলো বলছেন? আমি বাঁচা যাবো কিন্তু। এই ইন্ডাস্ট্রিতে এসেছে পরিমণির অনেক বছর হয়ে গেল। নানান জল্পনা কল্পনার মধ্য দিয়েই চলছে তার ক্যারিয়ার। একজন ভক্ত হিসেবে আমি পরিমণির পাশে আছি। আপনাদেরকে বলবো আপনারাও পরিমণিকে সাপোর্ট করুন। বিষয়গুলো এই কারণেই সবাই জানা দরকার যে পরিমণি আসলে কিভাবে টাকাগুলো খরচ করে আসলে। এবং আমি না, দেখেছি। আসলে আমি টাকাটা আর্ন করেই খরচ করার জন্য। আমি আসলে রেখে যদি সম্পত্তি করতে চাইতাম তাহলে আমার, আপনি তো জানেন যে এখনো ধরেন আমার একটা লাক্সারিয়াস, যেভাবে আসলে মিডিয়াতে প্রচার হয় যে আমার অনেক সুন্দর একটা ফ্ল্যাট আছে, অনেক নট সুন্দর, পরিমণি অনেক কত দামি সম্পত্তির ফ্ল্যাট আছে। মালিক, ভিডিও সহ হ্যাঁ, দেখুন। অনেক বড় একটা গাড়ি আছে, একটা না 4টা 5টা তোমার আছে। গাড়িটাও তো লোনের। আমার গাড়ি লোনের দেখেই আসলে আদালত আমাকে ছেড়েছিল, না হলে লোন, না হলে ওটাও গায়েব হয়ে যেত, আর অনেক তুমি কিছু কি ছিল। ভাড়া বাসায় থাকো? হ্যাঁ, আচ্ছা, এটা তোমার নিজের কেনা আমি ফ্ল্যাট কখনোই না? ফ্ল্যাট কিনবো না। আচ্ছা, ওকে। আমি যদি হয় না যে এখন, ওই সময় তো মাথার মধ্যে ছিলই না, যখন নানু আইসিইউতে ছিল তখন এরকম হাত ধরে হয় না সিনেমাটিক ওয়েতে আমাকে নানু ভাই বলেছিল যে তুমি এরকম করো না, আমি আর কয়দিন, উনি না হয় না মনে হয় বুঝে যায় না সবাই একদম আগে আসলে থেকে। দিন শেষে যে আমি চলে যাব, আসলে আমার দিন শেষ ওরকম না। নানু ভাই বলছে, আমি আমার মনে করছে, আমি আবার নানু ভাইকে টেনে টেনে বাংলা সিনেমার ওই এন্ডিং পার্ট গুলো দেখাচ্ছিলাম, জানো নানু ভাই এরকম কিন্তু করে, তুমি কিন্তু এরকম করো না আমার সাথে। নানু ভাইকে যত হ্যাপি রাখা যায় না তখন যা কিছু করে, মানে আমি যা ইচ্ছা তাই করতাম নানু ভাইয়ের সাথে। তো তারপরে ওই সময় আমাকে বলছিল যে এখন তো উম, তোমার একটা বাচ্চা আছে, নানু ভাই তো আমার মেয়েকে দেখে যায় নাই, তো বলছে যে তুমি এখন একটা কিছু করো, অন্তত একটু বাড়ি করো, ওর জন্য কিছু একটা করো। তো নানু ভাই চলে যাওয়ার পরে আসলে আমার মনে হলো যে আসলেই তো, তুমি বাড়ি করতে চাও? হ্যাঁ আমি করলে বাড়ি করবো, ফ্ল্যাট ফ্ল্যাট মজা না। তোমার আসলে কত টাকা, এটা অনেকের জানার ইচ্ছা। জানি না, তুরান জানাকে ধরে নিয়ে আসা হোক। মানে তোমার ব্যক্তিগত যে ব্যবস্থাপক আছে। আমার প্রচুর টাকা, কিন্তু কোনো টাকাই আমার না। এটাও একটা প্রশ্ন আসে যে তুমি হয় না যে অনেক সময় পার্টি করো, কিংবা অনেকে ভাবে তুমি বিলাসবহুল জীবন যাপন করো। তোমার সোর্স অফ ইনকামটা কি আসলে? আসলে সবকিছুই আমার ইনভেস্ট করা। ওকে, হ্যাঁ, যে আমি কোনো কিছু হয় না যে এতিমখানা ইনভেস্ট করা কিছু। সেটাও আমি জানি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। অনেকগুলো জিনিসপত্র আছে যে এখানে এখন বডিতে আসলে ফোকাস করা। আমি যখন বডি নিয়ে প্রথম কাজ করা শুরু করলাম তখন ভাবলাম কি, প্রেগনেন্ট মহিলারা আসলেই বা মায়েরা কতটুকু আসলে আমি জানাতে পারবো, কতটুকু কি করতে পারবো, আস্তে আস্তে করে ইনভলভ হবে, তারপর আস্তে আস্তে করে এঙ্গেজ হবে, তারপরে হয় না ওই যে বেচা বিক্রির কথা যদি বলেন, বিজনেসের কথা যদি বলেন, তো শুরুতেই যে আমি আসলে এরকম একটা ধাক্কা খেয়ে যাব সবার কাছ থেকে, এটা আমি বুঝতে পারিনি। ধরেন এরকম হয় যে কোনো এক প্রথম স্লটে একটা প্রোডাক্ট, একটা ডিজাইনের যদি বলি, একটা ডিজাইনের প্রোডাক্ট আসলো ১,৫০০ পিস, ওটা সেল হলো 3 দিনে অনলাইনে। চাপটা বুঝতে পারছেন? এবং তখন আমার মনে হলো ভাই ওয়েবসাইট ডাউন কর। ওটা নামা। ইভেন কিন্তু আমার ওয়েবসাইট নামানো আহ, বন্ধ। কেন? আমি প্রোডাকশন দিতে পারছি না তো। কারণ আপনি তো কোথাও থেকে একটা লট